নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমাদের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব যে বালুচিস্তান একটা স্বাধীন দেশ হিসেবে উঠে আসতে পারে কিভাবে, অর্থাৎ বালুচিস্তানের স্বাধীনতার ব্লুপ্রিন্ট। ঠিক আছে, তো চলুন এই ব্যাপারটাকে আমরা আলোচনা শুরু করে দিই। এবার সবার প্রথমে আমি যেটা বলবো যে ভিডিও যাতে একটু ছোট করতে পারি তার জন্য এবং রিপিটেশনের বিরক্তি যাতে না থাকে সেই জন্য আজকের ভিডিওতে কিন্তু আমি বালুচিস্তানের ইতিহাস এবং বালুচিস্তানের যে জিওপলিটিক্যাল সিচুয়েশন, যে ব্যাপারে আমরা অলরেডি এই চ্যানেলে আলোচনা করে নিয়েছি আগের দুটো ভিডিওতে, সেই ব্যাপারে আমি আলোচনায় যাব না। খুব ছোট করে 1.5 মিনিটের মধ্যে আমি নতুন অডিয়েন্সদের জন্য বলে রাখবো যে বালুচিস্তান প্রভিন্সটা, এটার নাম ছিল কালাট রাজ্য। যেরকম কাশ্মীরে রাজা হরি সিং উনি পাকিস্তান বা ভারত কোনো দিকে যোগ দিতে চাননি, স্বাধীন হিসেবে থাকতে চেয়েছিলেন, ঠিক সেরকমই এই যে কালাট রাজ্য এবং সেখানকার যিনি অধিপতি তিনি একেবারে পাকিস্তানের শেষ সীমানায় ইরানের দিকে ওনার যে রাজ্য, সেই রাজ্য নিয়ে স্বাধীন দেশ করতে চেয়েছিলেন। এবার 1948 সালে মার্চ মাসে, অর্থাৎ পাকিস্তান রাষ্ট্র তৈরি হবার 7-8 মাস পর, পাকিস্তানি গভর্নমেন্ট আক্রমণ করে, ভয় দেখিয়ে, চাপ দিয়ে, ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে কালাট রাজ্যকে ছলে বলে কৌশলে নিজেদের মধ্যে নিয়ে নেয়, দখল করে। কাজেই ওই যে কালাট রাজ্য বা বালোচ মানুষ যারা, তাদের প্রথম থেকেই একটা রাগ ক্ষোভ যে তাদের দেশ বিদেশি পাকিস্তানিরা দখল করে রেখেছে, তারা পাকিস্তানি নয়। এবার প্রথমেই আশা করি ক্লিয়ার হয়ে গেল যে কেন বালুচিস্তানের মানুষদের মনে স্বাধীনতার আকাঙ্ক্ষা আছে, কারণ ওটা ওদের দেশই নয়। আর সেকেন্ড, জিওপলিটিক্যাল সিচুয়েশন খুব গন্ডগোলের হয়ে রয়েছে ওখানে। তার কারণ হচ্ছে এই মুহূর্তে 1971-এ ভারত যেরকম বাংলাদেশের মানে সেই সময়কার পূর্ব পাকিস্তানের স্বাধীনতার ব্যাপারে ঝাঁপাতে পেরেছিল, ঝাঁপানো সম্ভব নয়, কারণ আমেরিকার একটা বড় গেম প্ল্যান পাকিস্তানকে কেন্দ্র করে আছে। আমরা জানি ইরান এবং আফগানিস্তানকে কন্ট্রোল করার জন্য ইরান এবং আফগানিস্তানের সঙ্গে বর্ডার আছে এরকম একটা দেশ, অর্থাৎ পাকিস্তানকে আমেরিকার খুব করে প্রয়োজন। সে কারণে আমেরিকা এখন পাকিস্তানের স্বার্থের বিরুদ্ধে যাবে না। কাজেই সুপার পাওয়ার, কোনো একটা সুপার পাওয়ারের হেল্প তো লাগেই কোনো একটা দেশকে স্বাধীন ঘোষণা করতে। যেরকম বাংলাদেশ যুদ্ধের সময় ভারতের পাশে রাশিয়া এসে দাঁড়িয়েছিল, তো আমেরিকা কোনোভাবে বালুচিস্তানের পাশে এসে দাঁড়াবে না। চীনের সিপেক করিডর, চায়না পাকিস্তান ইকোনমিক করিডর, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রজেক্ট চায়নার কাছে, কারণ যে স্ট্রেট অফ মালাক্কাতে ভারত ঘাঁটি গাড়ছে এবং যেখান দিয়ে চীনের মূল বাণিজ্যটা হয়, সেই জায়গাটা যদি ভবিষ্যতে কখনো চোকড হয়ে যায়, মানে ভারত যদি কখনো চোক করে দেয়, তখন চীন বাঁচতেই পারবে না। চীনের সার্ভাইভালের জন্য চীন চাইছে আরব সাগর দিয়ে একটা রুট তৈরি করে রাখতে, যে ভারত যদি মালাক্কা স্ট্রেট, যেটা নিয়ে আমি ভিডিও করেছি তাই আর বড় করছি না, ম্যাপে যাচ্ছি না, সেটাকে যদি বন্ধ করে দেয়, তো চীনের সমস্ত বিজনেস কোথা দিয়ে হবে, হরমুজ থেকে শুরু করে বাকি জায়গাগুলো দিয়ে জিনিসপত্র চলে আসবে পাকিস্তানের কোনো বন্দরে, আরব সাগরে, পাকিস্তান থেকে বাই রোড, বাই রেল লাইন চীনে পৌঁছে যাবে জিনিসপত্র। তো সিপেকে প্রচুর টাকা এবং স্বপ্ন ইনভেস্ট করে রেখেছে চীন কখনো চাইবে না যে এই মুহূর্তে পাকিস্তানের এগেনস্টে যেতে। দুটো মহাশক্তি চলে গেল, রইল রাশিয়া। 1971 আর 2026 আলাদা। রাশিয়া এই মুহূর্তে কখনো চাইবে না যে পাকিস্তানকে চটিয়ে বালুচিস্তান নতুন একটা দেশ তৈরি করা, যাতে ভারতের জিওপলিটিক্যাল সুবিধা হবে অনেক। ভারত এমনি এখন রাশিয়ার বড় ভাই টাইপের হয়ে উঠছে আস্তে আস্তে। 1971-এ রাশিয়া ছিল বড় ভাই, ভারত ছিল ছোট ভাই। ভারত আরো স্ট্রং হয়ে যাবে, রাশিয়া স্ট্রঙ্গার ভারতকে আরো স্ট্রংগেস্ট করার জন্য
এই মুহূর্তে রাশিয়ার যে অবস্থা, তাতে করে নতুন করে কোনো ঝঞ্ঝাটে যাবে না। আর ভারতের একটা গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল পার্টনার ফ্রান্স, তারা ভারতের সঙ্গে টেকনোলজি ট্রান্সফার, বিজনেস, এগুলোতেই বিশ্বাসী। অকারণে ওরা থার্ড কোনো পার্টির যুদ্ধের মধ্যে নিজেরা জড়াবে না। তো এই জিওপলিটিক্যাল সিচুয়েশনে এই মুহূর্তে বালুচিস্তানকে স্বাধীন করার জন্য ভারত কিন্তু কখনোই 1971-এ যেরকম পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ নামে স্বাধীন করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল নিজের মিলিটারি নিয়ে, আর্মি নিয়ে, সেইটা কিন্তু ভারত করবে না। এবার তাহলে তার ব্লু প্রিন্টটা কি হবে বালুচিস্তানের স্বাধীনতার, সেই ব্লু প্রিন্ট নিয়েই আজকে আমরা আলোচনা করব। দেখুন, বালুচিস্তান লিবারেশন আর্মির একটা অ্যানাউন্সমেন্ট খুব ডিকোড করার জন্য প্রয়োজনীয়। কি সেই অ্যানাউন্সমেন্ট? আমি অ্যানাউন্সমেন্টটা আপনাদের একটু দেখিয়ে নিই, তারপর আমি পয়েন্টগুলো নিজে বলে নিচ্ছি, ঠিক আছে? এই যে দ্য রিপাবলিক অফ বালুচিস্তান, তারা 13ই জুলাই 2026, মানে আজ থেকে মোটামুটি এক সপ্তাহ আগে এই টোটাল জিনিসটা পাবলিক করে, প্রেস কনফারেন্স টাইপের ওরা প্রকাশ করে, প্রেস বিবৃতি। এবার এখানে কি কি লেখা আছে যে যার মতো গুগল করে পড়ে নেবেন, আমি আমার বোর্ডেই চলে আসছি। দেখুন, একটা দেশ তৈরি হবে, একটা দেশ তৈরি হতে কি লাগে? প্রথম কথা, ওই দেশটার একটা টেরিটরি লাগবে, একটা ল্যান্ড লাগবে। তো বালুচিস্তান লিবারেশন আর্মি ওখানে পরিষ্কার জানিয়েছে যে প্রস্তাবিত যে পাকিস্তানের মধ্যেকার বালুচিস্তান অংশ, তার 85% ল্যান্ড এখন আমাদের কন্ট্রোলে আছে। তো প্রথম শর্ত ওরা পূরণ করলো। এইটা কিন্তু গোটা পৃথিবীকে মেসেজ পাঠানো। সেকেন্ড, একটা দেশ যে চলবে তার তো একটা টাকা পয়সা লাগবে, রিসোর্স লাগবে, ফাইন্যান্স লাগবে, তাই না? সেটা কোত্থেকে চলবে? তো ওরা কিন্তু ওই ইয়েতে পরিষ্কার জানিয়েছে, ওই প্রেস বিবৃতিটায় দেখে নেবেন, যেটা দেখালাম, যে আমাদের কাছে এই মুহূর্তে বেশি না 150টা অ্যাক্টিভ গ্যাস ফিল্ড আছে, 150, এবং 1200টা অ্যাক্টিভ কোল মাইন আছে, কয়লার খনি এই মুহূর্তে। পরে তো ওটাকে আরো বাড়ানো যাবে। তো গ্যাস এবং কয়লা বেচে আমাদের দেশের টাকা হয়ে যাবে দেশ চালানোর মতো। 2 নাম্বার শর্ত ফুলফিল হয়ে গেল। 3 নাম্বার শর্ত হচ্ছে ওই দেশের একটা আর্মি থাকতে হবে না, একটা প্রশাসন থাকতে হবে না, আর্মি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। পরিষ্কার এরা জানাচ্ছে যে এই যে 150 অ্যাক্টিভ গ্যাস ফিল্ড অ্যান্ড ওভার 1200 অপারেশনাল কোল মাইন, এরা জানাচ্ছে যে আমাদের কাছে 5 লক্ষ পার্সোনেল আছে, যেটা দিয়ে বালুচিস্তানের মিলিটারি, নেভি, এয়ারফোর্স, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুরো জিনিসটা আমরা চালিয়ে নেব। এবং এই মুহূর্তে উই আর অ্যাডমিনিস্ট্রেটিং দ্য স্টেট অফ বালুচিস্তান থ্রু আওয়ার ওন সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স ফোর্সেস। এই মুহূর্তে আমরা অ্যাডমিনিস্টার করছি বালুচিস্তান প্রভিন্সকে আমাদের নিজস্ব অফিসার এবং সিকিউরিটি ফোর্স দিয়ে। পাকিস্তান অ্যাডমিনিস্টার করছে না, আমরা টোটালটা নিজেরাই চালাচ্ছি অলরেডি। ফোর্থ, তারা জানিয়েছে যে আমাদের নিজস্ব কারেন্সি আমরা ঘোষণা করে দিলাম। এখানেই সব জানিয়েছে, এটা দেখলেই পরপর দেখতে পেয়ে যাবেন। কারেন্সিটা কি এখানে জানিয়েছে? হ্যাঁ, এখানেই জানিয়েছিল। এই যে বালোচি ফালুস হচ্ছে এদের কারেন্সি, মুদ্রা, এবং এরা এদের অ্যানথেমও ঘোষণা করে দিয়েছে, মা চুকাইন বালোচানি, এটা এদের ন্যাশনাল অ্যানথেম, এবং বালোচি ফালুস এটা এদের কারেন্সি। এই দুটো কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। তো একটা দেশ তৈরির জন্য যা যা টেকনিক্যালি দরকার সেগুলো সবই এদের কাছে রয়েছে, এরা সেটা অ্যানাউন্স করে দিয়েছে। তো প্রথমে ওরা পেপার ওয়ার্ক ক্লিয়ার করছে এক এক করে। সেকেন্ড এই লেখাটাতেই ওরা একটা উইপনের সিগন্যাল দিয়েছে। কি দিয়েছে? ওরা বলছে যে আমাদের কাছে এই মুহূর্তে হেলিকপ্টার, ট্যাঙ্ক, ফাইটার জেট এসব হয়তো নেই। মেসেজ ক্লিয়ার যে রাষ্ট্র একবার তৈরি হয়ে গেলে এগুলো তো পেয়েই যাব। এবং ওরা জানে যে এগুলো নতুন রাষ্ট্র তৈরি হলে গিফট হিসেবেই অনেক দেশ দিয়ে দেবে, এবং আমার বলতে কোনো বাধা নেই, নিশ্চয়ই আশা করব যে নতুন দেশ তৈরি হলে তখন নতুন একটা দেশকে ভারতই গিফট হিসেবে দিয়ে দিতে পারে হেলিকপ্টার, ফাইটার জেট, ট্যাঙ্ক, মিসাইল, এইসব পাকিস্তানের হাত থেকে বাঁচার জন্য, যাতে পাকিস্তান ওদের অ্যাটাক করতে না পারে। বাট ওদের আগে দেশ তৈরি হতে হবে, তার আগে আমরা দিতে পারি না।
তো ওই নিয়ে ওদের চিন্তা নেই, সেটা সাপ্লাই হয়ে যাবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। কেন এখন আমরা দিতে পারি না, যে কথাটা বললাম, এখন আমরা দিতে পারি না তার কারণ হচ্ছে পাকিস্তান একটা গেম খেলে রেখেছে। দেখুন, এটা একটা চেস বোর্ড, দাবার বোর্ড। এখানে খালি আমরা চাল দেবো অন্যরা দেবে না এমনটা নয়, প্রত্যেকে চাল দিচ্ছে প্রত্যেক মুহূর্তে। তো পাকিস্তান আমেরিকাকে ধরে পায়ে পড়ে বিএলএ কে টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করে রেখেছে আমেরিকার দ্বারা। তার মানে আমেরিকা মান্যতা দিচ্ছে বিএলএ কে একটা টেরোরিস্ট সংগঠন হিসেবে। তার মানে বিএলএ কে কেউ যদি কোনো কিছু টাকা বা উইপন সাপোর্ট দেয়, আমেরিকা ধরে নেবে যে তারা সন্ত্রাসবাদে মদত দিচ্ছে এবং আমেরিকা স্যাংশন লাগিয়ে দেবে তাদের ওপর। তো পলিটিক্যালি মানে ইন্টারন্যাশনাল পলিটিক্স অনুযায়ী টার্মস কন্ডিশন মেনটেন করে পাকিস্তান একটা গেম খেলে রেখেছে। এবার আমেরিকা কি জানে না যে পাকিস্তানে গাদাগুচ্ছের পাকিস্তান স্পন্সার্ড টেরোরিস্ট অর্গানাইজেশন আছে? সবই জানে, কিন্তু এখন পাকিস্তানকে ওদের হাতে রাখতে হবে, যেটা বলেছি। সেই জন্য বিএলএ কে ওরা টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করে দিচ্ছে বা দিয়েছে অলরেডি। তো সেই জন্য এখন আমরা কেন পৃথিবীর কোনো দেশই বিএলএ কে ডিরেক্ট কোনো পাবলিকলি হেল্প দিতে পারবে না। এবার এরা যখন একটা দেশ তৈরি করে নিল, এবার এদের কি লাগবে? এবার এদের লাগবে রিকগনিশন। স্যার, পৃথিবীর সমস্ত দেশের রিকগনিশন লাগবে না? পৃথিবীর সমস্ত দেশের রিকগনিশন লাগবে না। হতে পারে পাকিস্তান জীবনে ওদের স্বীকৃতি দিল না, অন্য আরো 10টা দেশ দিল না, ঠিক আছে। স্যার, উদাহরণ আমি দিয়ে দিচ্ছি। উদাহরণ ইসরায়েল। ইসরায়েলকে তো পৃথিবীর অনেক দেশ হিসেবে মানে না। পাকিস্তানের পাসপোর্টে তো আবার লেখা থাকে যে এই পাসপোর্টটা পৃথিবীর সমস্ত দেশে ভ্যালিড এক্সেপ্ট ইসরায়েল, ওরা আবার লিখেও রাখে। তো তাতে করে কি ইসরায়েল দেশ নয়? হ্যাঁ, কারণ ইউএন 1948-এ ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে দিয়েছে। তাইওয়ানকে পৃথিবীর কটা দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে? দেয়নি, কয়েকটা দেশই দিয়েছে হাতে গোনা। তাতে কি এসে যায়? তাতে করে তাইওয়ানের ডেলি অপারেশন কিছু আটকাচ্ছে না। তাইওয়ান নিজের মতো আলাদা রাষ্ট্র হিসেবে ফাংশন করছে। হ্যাঁ, তাইওয়ানের চেষ্টা থাকবে যাতে চীনের আগ্রাসন কম করতে পারে, সম্ভাবনা যত বেশি সম্ভব দেশের কাছ থেকে দেশ হিসেবে স্বীকৃতি আদায় করে নেওয়া। তো বালুচিস্তান একটা নতুন দেশ হলে যদি আন্তর্জাতিক মঞ্চের দু একটা জায়গা থেকে দেশ হিসেবে স্বীকৃতি পাওয়া যায়, তখন 8-10টা দেশ স্বীকৃতি দিয়ে দিলেই মিটে গেল। বাকি তো অটোমেটিক আস্তে আস্তে হয়ে যাবে। এবার কথা হচ্ছে 2026-এ কি এটা সম্ভব? কেউ যদি আবেগে চলেন, হ্যাঁ ভারত হেল্প করে দেবে, সম্ভব, আমি বলবো এর সম্ভাবনা 99% নেই। কারণ আমরা তো আবেগে চলতে পারবো না। আমরা জিওপলিটিক্স ডিকোড করতে হবে, অ্যানালিসিস করতে হবে, তথ্য প্রমাণ সম্ভাবনার সূত্র এই সমস্ত কিছুর উপর বেস করে বলতে হবে, রাইট? তো 2026-এ আমার মনে হয় না রিয়ালিটির দিক থেকে সম্ভব। কেন 2026 আমি বছরটা ইউজ করলাম? কারণ বালুচিস্তান লিবারেশন আর্মি এরা এখানেই তো পড়ছিলাম, লিখেছিল হ্যাঁ যে আমরা রেডি টু ওভারথ্রো দ্য অকুপাইং ফোর্সেস অফ পাকিস্তান এন্ড অফ 2026। আমরা 2026-এর এন্ড মানে ডিসেম্বরের মধ্যে পাকিস্তান গভর্নমেন্টকে ছুঁড়ে ফেলে দিতে তৈরি। আমার মনে হয় না। ওরা স্বপ্ন দেখবে, আশা করবে, প্রেস রিলিজ করবে, নিজেদের মনোবল বাড়াবে সেনাদের, কিন্তু সম্ভাবনা সেদিকে লাগছে না। দেখুন যেটা বলছিলাম, কারণ এটা একটা চেস বোর্ড। কেবল একদিক থেকে বালুচিস্তান লিবারেশন আর্মি চাল দিচ্ছে মানে পাকিস্তানি আর্মির 10 জনকে মেরে দিল তা না। পাকিস্তানি আর্মিও পাল্টা বালুচিস্তান লিবারেশন আর্মির 15 জনকে মারবে, তো ওদেরও সংগঠন দুর্বল হবে। কেবল কোনো একটা দেশ, ভারত হতে পারে, কাল্পনিক অন্য কোনো দেশ, অন্য কোনো এজেন্সি হতে পারে, তারাই চাল দিল তা নয়। এখানে পৃথিবীর সুপার পাওয়াররা ইনভলভ আছে, সেই সমস্ত দেশ তাদের এজেন্সিরাও চাল দেবে পাল্টা, রাইট? তো প্রবলেম তারাও ক্রিয়েট করবে, সেই প্রবলেমগুলোকে কাটিয়ে কাটিয়ে এগোতে হবে। কেন এই চেসবোর্ডটা এতটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে? কারণ বালুচিস্তানের লোকেশনের জন্য। বালুচিস্তানে গ্যাস রয়েছে, গ্যাসের কতটা ইম্পর্টেন্স নিশ্চয়ই কয়েক মাস আগে বুঝে গেছিলেন যখন গ্যাস পাওয়া যাচ্ছিল না। বালুচিস্তানে অয়েল রয়েছে, হ্যাঁ সেগুলোকে এক্সট্রাক্ট করা হয়নি এখনো, পাকিস্তানের কাছে অত টেকনোলজি নেই।
অয়েলের কতটা ডিমান্ড বুঝতেই পারছেন, তেলের দাম বাড়লে পেট্রোল ডিজেলের কি হয়। বালুচিস্তানে মেটাল রয়েছে, সোনার খনি, কপারের খনি, ইউরেনিয়াম, লিথিয়ামের মতো সামগ্রী বালুচিস্তানের জমির নিচে রয়েছে। ইউরেনিয়াম, লিথিয়াম, গোল্ড, কপার, এগুলোর ভ্যালু কি আপনারা সবাই বোঝেন। রেয়ার আর্থ মিনারেল রয়েছে বালুচিস্তানের মাটির নিচে। বালুচিস্তানে সমুদ্র রয়েছে, বিশাল বড় উপকূল, তো পোর্ট হতে পারবে, অনেক গুরুত্বপূর্ণ বন্দর যেখান দিয়ে বিজনেস হবে। এবং বালুচিস্তান অত্যন্ত ইম্পর্টেন্ট একটা রুট, কারণ চীনের হিসেবে আপনি দেখুন, যেটা বললাম, চীন এখানে রয়েছে, চায়না, চীনের সমস্ত বিজনেস এখন এই রুট দিয়ে হয়, তাই তো? স্ট্রেট অফ হরমুজ দিয়ে এখান দিয়ে আসে, আর আফ্রিকার নিচ দিয়েও এখান দিয়ে যায়। এবার এই যে জায়গাটা মালাক্কা, এই জায়গাটা ভারত রেডি রাখছে চোখ করার জন্য, তো চীন রিস্ক নিতে চাইছে না। চীন কি করছে, এই এইখান থেকে পিওকে দিয়ে পাকিস্তানের ওপর দিয়ে বালুচিস্তান দিয়ে এইখানে একটা বন্দর রেডি করতে চাইছে, যাতে করে কোনো দরকার হলেই ওদের সমস্ত জিনিসপত্র এইখান দিয়ে বাই রোড চীনে চলে যেতে পারে। তো রুট হিসেবে অত্যন্ত ইম্পর্টেন্ট বালুচিস্তান, এবং যার জন্য পৃথিবীর বড় বড় পাওয়াররা এই চেস বোর্ডের ওপর একের পর এক দান দিয়ে যাচ্ছে, একের পর এক চোখ রাখছে, অবজার্ভ করছে। তো খেলাটা অতটাও সহজ নয়। হ্যাঁ, এবার একটা সুবিধার ব্যাপার এটা ঘটেছে লাস্ট 1-1.5 বছর ধরে, সেটা হচ্ছে পিওকে, পাকিস্তানি অকুপাইড কাশ্মীর, সেই জায়গায়, মানে পাকিস্তানের ম্যাপটা যদি দেখেন, পাকিস্তানের একটা দিকে পিওকে, সেখানে আন্দোলন চলছে, তো প্রচুর পরিমাণে মিলিটারি পার্সোনেলকে ওখানে থাকতে হচ্ছে আন্দোলন কন্ট্রোল রাখার জন্য। এবং টিটিপি, তেহরিকি তালিবান পাকিস্তান, এরা মূলত পাকিস্তানের যে আফগানিস্তানের দিক, তাহলে পাকিস্তানের একটা দিক ইন্ডিয়ার দিক, সেই দিকে কাশ্মীরের দিকে পিওকেতে আন্দোলন চলছে, পাকিস্তানের অন্য দিক হচ্ছে আফগানিস্তানের দিক, সেই দিকটায় টিটিপি এবং আফগান যোদ্ধারা ঝামেলা চালাচ্ছে, বিদ্রোহ করছে, ফায়ারিং করছে, বম্বিং করছে, ড্রোন পাঠাচ্ছে, তো সেখানে পাকিস্তানকে অ্যাক্টিভ থাকতে হচ্ছে। পাকিস্তানি আর্মির ফোকাস যখন পিওকে আর আফগানিস্তান বর্ডারের দিকে রয়েছে, সেই সময়টাকে কাজে লাগিয়ে বিএলএ যেটা করতে পারে সেটা হচ্ছে আগামীর জন্য নিজের নেটওয়ার্ককে আরো স্ট্রং করে নেওয়া বালুচিস্তানে, যাতে করে বালুচিস্তানের প্রত্যেকটা ফ্যামিলি থেকে একজন করে বিএলএ মেম্বার থাকে, বিএলএ এর ফাইটার তৈরি হয়, প্রত্যেকটা ফ্যামিলিতে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা গলিতে যাতে বালুচিস্তান লিবারেশন আর্মির হোল্ড চলে আসে। কারণ এই মুহূর্তে আর্মি ব্যস্ত অন্যদিকে। যেটা করতে পারে বালুচিস্তান লিবারেশন আর্মি সেটা হচ্ছে টিটিপির সঙ্গে এবং পিওকের যে মুভমেন্ট হচ্ছে সেইখানকার বিভিন্ন টিমের সঙ্গে বালুচিস্তান লিবারেশন আর্মি একটা কোঅর্ডিনেশন গড়ে তুলতে পারে, যে যখন আমরা এদিকে অ্যাটাক করব তখন তোমরাও ওদিক থেকে অ্যাটাক করবে, যাতে গভর্নমেন্ট এবং আর্মি পাকিস্তানের কনফিউজড হয়ে যায় কোন দিকে যেতে হবে। কারণ কোনো একটা গ্রুপ একার দমে আন্দোলন করে দেশকে একটা স্বাধীন করে নেবে, এটা যত না সম্ভাবনা, তার থেকে অনেক বেশি সম্ভাবনার সূত্র বলে যে 2-3টে স্ট্রং টিম আলাদা আলাদা জায়গা থেকে কোঅর্ডিনেটেড ভাবে অপারেট করলে পাকিস্তানি আর্মির অনেক বেশি সমস্যা বাড়বে। যেটা অন্যতম করতে হবে বালুচিস্তান লিবারেশন আর্মিকে, যে জায়গায় মেন জোর দিতে হবে, এইটা তো করছে বিএলএ, করছেও এটা, যেটা বিএলএ হচ্ছে না বা খুব কম, সেটা হচ্ছে ফরেন টিম রেডি করা। একটা ফরেন ডেলিগেশন রেডি করা, 15-20 জন এমিনেন্ট পার্সনদের, যারা প্রচন্ড ভালো পড়াশোনা জানে, যারা অসাধারণ বক্তব্য রাখতে পারে, হাইলি কোয়ালিফাইড, তারা পৃথিবীর বিভিন্ন দেশে যাবে, বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন এনজিওর তরফ থেকে আয়োজন করা সেমিনারে, বিভিন্ন কলেজে, বিভিন্ন সোশ্যাল ইভেন্টে, বিভিন্ন দেশের মিডিয়াতে, নিউজ চ্যানেলে, ডিবেট প্রোগ্রামে তারা গিয়ে বালুচিস্তান কনসেপ্ট, কেন বালুচিস্তান দেশ আলাদা একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে উঠে আসা দরকার, এটা সারা পৃথিবীতে ন্যারেটিভ নির্মাণ করবে।
এইটা হলে তবে ইন্টারন্যাশনাল কমিউনিটির সাপোর্টটা পাওয়া যাবে। আর এই যে টিম হবে 15-20 জনের, এরা কিন্তু বিএলএ এর সঙ্গে কোনোভাবে যুক্ত থাকতে পারবে না, কারণ বিএলএ কে টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করা আছে। এরা যদি বিএলএ এর মেম্বার হয় তাহলে কোনো না কোনো দেশ এদেরকে অ্যারেস্ট করে নিতে পারে। এদের দেখাতে হবে যে আমরা কোনোভাবে বিএলএ এর সঙ্গে যুক্ত নই, আমরা বিদেশেই থাকি, কারণ এরা বালুচিস্তানে থাকলে পাকিস্তানি আর্মি এসে ধরে নিয়ে যাবে। আমরা বিদেশেই থাকি, আমরা বালুচিস্তানের রুট রয়েছে, ওখানে পূর্বপুরুষরা থাকতো, বালুচিস্তান স্বাধীন দেশ হবে এই স্বপ্ন দেখি। এবং এই 15-20 জন ব্যক্তি, এদের ওপর কোনো লিগাল কেস, কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ, কোনো মানি লন্ডারিং, কোনো কেস থাকতে পারবে না। এদের হতে হবে একেবারে ফুললি ফেয়ার, যারা কেবল ইন্টেলেকচুয়াল পার্সন হিসেবে বালুচিস্তান কনসেপ্টটাকে সারা পৃথিবীতে সেল করবে, যদি আমি জিওপলিটিক্সের ভাষায় বলি, কনসেপ্ট সেলিং। নেক্সট, বালুচিস্তান লিবারেশন আর্মিকে জোর দিতে হবে তাদের মিডিয়া এবং ন্যারেটিভে। দ্যাট ইজ, যা কিছু পাকিস্তানি গভর্নমেন্টের তরফ থেকে অত্যাচার হচ্ছে, বালুচিস্তানের প্রতি অবিচার হচ্ছে, প্রত্যেকটা জিনিস ইন্টারন্যাশনাল স্টেজে যাতে ম্যাক্সিমাম কভারেজ পায়, প্রতিটা দেশের নিউজ পেপারে যাতে লেখা হয়, তার চেষ্টা করতে হবে। তার কি করে হবে? তার জন্য টোটাল হিডেন নেটওয়ার্ক দরকার হয়। আপনি যদি ভালো করে নিউজ পেপার খেয়াল করেন, নিজেই বুঝতে পারবেন যে কোন খবরগুলো লাইমলাইটে আসছে, কোন খবরগুলো লাইমলাইটে আসছে না। বিএলএ যদি 150টা দেশের, প্রত্যেকটা দেশের 10টা করে নিউজ পেপারের একজন করে এডিটারের সঙ্গে কানেক্ট থাকতে পারে যে ভাই আজকে আমাদের ওপর এই অত্যাচারটা হয়েছে, বা আজকে পাকিস্তান গভর্নমেন্ট এই অবিচারটা করছে বালুচিস্তানে, এটাকে তোমার দেশের নিউজ পেপারে একদম মশলা টসলা দিয়ে ওখানকার মানুষের যাতে সেন্টিমেন্টেড সাপোর্ট পাওয়া যায় সেরকম লেখালেখি একটা ছোট্ট করে লিখে দাও। এই নেটওয়ার্ক যখন থাকবে, সারা পৃথিবীতে অল টাইম বালুচিস্তান নিয়ে আলোচনা হবে, তখন ইন্টারন্যাশনাল সাপোর্ট পাওয়া সহজ হবে। এবং বালুচিস্তান লিবারেশন আর্মির যেটা করণীয় সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং এ থাকতে হবে, সাপোর্ট পেতে হবে। এখানে ভারত কিন্তু অনেক হেল্প করতে পারে, কারণ ভারতের যে পপুলেশন, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও তো অত, সেটা দিয়ে ভারত এখানে কাঁপিয়ে দিতে পারে। আপনি দেখুন পৃথিবীর বিভিন্ন দেশ এটা কি সাকসেসফুলি করে। পাকিস্তান সোশ্যাল মিডিয়া ন্যারেটিভ ওয়ারফেয়ারে ভারতের থেকে অনেক এগিয়ে, চীন তো বহুগুণ এগিয়ে। ভারত তো নিজের সাকসেস প্রচারই করতে পারে না, ফেক নিউজ পাকিস্তান এবং চীন প্রচার করে দিয়ে বেরিয়ে যায়। ভারত বলে না, আমরা তো খালি কাজ করব। আরে কাজও করতে হবে, এটাও করতে হবে। বালুচিস্তানের কোথাও কোনো অবিচার হয়েছে পাকিস্তানের তরফ থেকে, কোনো নিরীহ পরিবারে অত্যাচার হয়েছে, কোনো বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে বা কারোর সঙ্গে কোনো অত্যাচার হয়েছে, সেইটাকে সোশ্যাল মিডিয়ায় ইমোশন দিয়ে এমন ভাবেই প্রমোট করতে হবে যাতে সারা পৃথিবীতে ট্রেন্ডিং হয়। তবে সারা পৃথিবীর মানুষ পাকিস্তানের এগেনস্টে যাবে এবং সারা পৃথিবীর মানুষ নিজের দেশের সরকারের কাছ থেকে চাইবে যে নিজের দেশের সরকার বালুচিস্তানের ফরে বলুক। এটা আজকের দিনে হিউম্যান রাইটস অনুযায়ী প্রত্যেকটা মানুষই চাইবে না আমার দেশের সরকার একটা ভালো কাজে স্ট্যান্ড নিক। এইগুলো না করতে পারলে কেবলমাত্র পাকিস্তানি আর্মিকে অ্যাটাক করা বা পাকিস্তানের কোনো ট্রেন জাফর এক্সপ্রেসকে উড়িয়ে দেওয়া, এটা দিয়ে কিন্তু আলাদা রাষ্ট্র তৈরি করা যাবে, কিন্তু রিকগনিশন পাওয়া যাবে না। রিকগনিশন পেতে এগুলো করতেই হবে, ভালো ইমেজ ক্রিয়েট করতেই হবে, সন্ত্রাসবাদী ইমেজ রাখলে হবে না। তো মনে হয় লড়ে নেবো, ফাটিয়ে দেবো, মেরে দেবো, তারপর আবেগে কম বয়সে ওগুলো হয়, আমরা স্বাধীন হয়ে গেলাম। আরে তারপর ইন্টারন্যাশনাল কমিউনিটি রিকগনিশন তো লাগবে, নইলে তোমার দেশে তো আর সবকিছু তৈরি হয় না, তুমি তো আত্মনির্ভর নও। ইন্টারন্যাশনাল কমিউনিটি রিকগনিশন না পেলে তোমার দেশে তো কোনো দেশ পেট্রোলও বিক্রি করবে না, তো তোমার দেশে গাড়ি চলবে কি করে? তোমার দেশে তো কোনো দেশ হেলিকপ্টারও বিক্রি করবে না, তো
তো তোমার দেশে হেলিকপ্টার পরিষেবা তৈরি হবে কি করে? সারা পৃথিবীতে এক ঘরে করে দেবে। তো ইন্টারন্যাশনাল কমিউনিটির রিকগনিশন পাওয়াটা খুব জরুরি। এবার ওই আমি যখন স্কুলে পড়তাম আমার মনে হতো যে ইন্ডিয়ার কাছে পরমাণু বোম আছে, পাকিস্তানে মেরে দিচ্ছে না কেন? বড় হয়ে বুঝেছি যেরকম পাকিস্তানে মেরে দেওয়া যায় না পরমাণু বোম, ওটা ছোট বয়সে আবেগে হয়, আমাদের সবারই হতো একদিন। এখনো যারা হয়তো ছোটরা দেখছো এই ভিডিও, তোমার মনে হবে আরে পাকিস্তানি আর্মিকে মেরে ফাটিয়ে দিক স্যার। আরে মেরে ফাটিয়ে তো দেবে, তারপর দেশটা চালাবে কি করে বালুচিস্তান? যদি পাকিস্তানের ওপর এইরকম ভাবে প্রপার প্রেসার সারা পৃথিবী থেকে, আর এগুলো না ঠান্ডা মাথার কাজ, প্রপার প্রেসার তৈরি করা যায়, পাকিস্তান অটোনমি দিতে বাধ্য হবে বালুচিস্তানকে। বালুচিস্তান না গোটা পাকিস্তানের ম্যাপের 43% ল্যান্ড এরিয়া কভার করে, মানে অর্ধেক প্রায়। সেই জায়গার ডিমান্ড পাকিস্তান অগ্রাহ্য করতে পারবে না। পাকিস্তান বাধ্য হবে বালুচিস্তানকে বলতে যে ভাই তুমি পাকিস্তানেই থাকো, তোমাকে আমরা অটোনমি দিয়ে দিলাম, স্বায়ত্ত শাসন, এইগুলোই তোমার ফ্রি হ্যান্ড, তুমি তোমার মতো চালাও। ব্যাস, প্রথমে অটোনমি অ্যাচিভ করতে হবে। প্রথমে মনে হচ্ছে না ডিরেক্ট স্বাধীন রাষ্ট্র হওয়া যাবে। আর এখানে অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে বিওআইসি, বালুচিস্তান ইয়েজ সাকি কমিটি বা এরকম কিছু, ওয়াই এর ফুল ফর্মটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে, একটু গুগল করে দেখে নেবেন আপনারা। আমি ক্লাসেও এটা করে থাকি, কিছু মনে না পড়লে স্টুডেন্টদের বলে দিই ভাই মনে পড়ছে না, ফোন খোলো গুগল করে দেখে নাও, তাতে আমার কোনো লজ্জা নেই। তো এই যে বিওআইসি, যারা একটা সিভিল সোসাইটি, যারা কোনো টেরোরিস্ট অর্গানাইজেশনের দাগ যাদের গায়ে নেই, এদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। শান্তিপূর্ণ প্রোটেস্ট, ধর্ণা, যেখানে আর্মি এসে চাইলেও গুলি চালাতে পারবে না, তাতে করে অল টাইম নিউজে থাকা এবং অটোনমির ডিম্যান্ড করা। এবং আরো যে কাজটা করতে পারে বালুচিস্তান সেটা হচ্ছে ডায়াসপোরা প্রোটেস্ট। ডায়াসপোরা প্রোটেস্ট মানে বালুচিস্তানের কিছু লোক তারা বিদেশে থাকে, কিছু লোক। এবার যদি ফ্রান্সে বালুচিস্তানের 5 জনও থাকে, বালুচিস্তান লিবারেশন আর্মি যদি ঠিকভাবে তাদের সঙ্গে কানেক্ট করতে পারে যে তোমরা ফ্রান্সের পাকিস্তানি দূতাবাসের সামনে গিয়ে জাস্ট শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করো, এমন প্রতিবাদ যে ফ্রান্স সরকার কোনো অবজেকশন করবে না, তোমাদের অ্যারেস্টও করবে না, তোমরা গিয়ে প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকবে, নিউজ মিডিয়া চলে আসবে, মিডিয়াতে কভারেজ হয়ে যাবে, তোমরা বাড়ি চলে আসবে, পুলিশের সঙ্গে কোনো ঝামেলা নয়। এবং ওইখানে আরো কয়েকটা দেশের ডায়াসপোরার হেল্প তোমরা পেয়ে যাবে। ইসরায়েলি ডায়াসপোরা, পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দেয় না, তো ইসরায়েলের স্বাভাবিক রাগ আছে পাকিস্তানের ওপর, পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্রোটেস্ট হচ্ছে মানে ইসরায়েলের লোকেরা ওখানে গিয়ে পাশে দাঁড়িয়ে যাবে। ইন্ডিয়ান ডায়াসপোরা, ইন্ডিয়ান নেই এরকম দেশই নেই পৃথিবীতে, সারা পৃথিবীর বিভিন্ন দেশে ইন্ডিয়ানরা গিয়ে বসে আছে। তো ইন্ডিয়ানদেরও যদি জানিয়ে দিতে পারে না বালুচিস্তানের লোকেরা যে আমরা 5 জন ওখানে থাকবো, রবিবার দুপুর 2টোর সময় ইন্ডিয়ানরা বলবে কোনো ব্যাপার না, 1টার মধ্যে লাঞ্চ করে রবিবার ছুটি, আমরাও চলে আসছি, পাকিস্তানের বিরুদ্ধে প্রোটেস্ট আমরা আছি। ইউরোপের বিভিন্ন কান্ট্রি এরা পাকিস্তানের বিরুদ্ধে মারাত্মক খাপ্পা। তার কারণ নিশ্চয়ই দেখেছেন গ্রুমিং গ্যাং এর কেস, মানে এত ছোট লোক হতে পারে স্বাভাবিক, মানে পাকিস্তান আর কি করে ভদ্রলোক হবে। পাকিস্তানি লোকজন এরা ইউরোপের বিভিন্ন দেশে, ইউকেতে অর্গানাইজড ভাবে ওই দেশের মেয়েদের, বাচ্চা মেয়েদের, টিনেজারদের গ্যাং রেপ চালাতো, সেক্স এক্সপ্লয়টেশন চালাতো, অর্গানাইজড। কোনো একজন কোনো ক্রাইম করলো তার সমস্যা, সেই ইন্ডিভিজুয়ালের দোষ, বাট এটা পাকিস্তানি ছেলেদের অর্গানাইজড ক্রাইম। আমরা এই দেশে যাব, গিয়ে আমাদের টার্গেট, ভাই তুই আমায় হেল্প করবি, তুই আমায় হেল্প করবি, আজকে এই মেয়েটাকে টার্গেট করব, কাল ওই মেয়েটাকে টার্গেট করব। এটা পাকিস্তানি মেন্টালিটি, যার ফলে সারা ইউরোপ ফুঁসছে যে একটা অর্গানাইজড ক্রাইম কিভাবে হতে পারে। মানে ওই দেশ থেকে আসা প্রত্যেকটা ছেলের এই মেন্টালিটি। 1 জন 2 জন ভুল পথে গেছে, ইটস ওকে, পৃথিবীর সব দেশের কেউই ভুল পথে যেতে পারে,
বাট প্রত্যেকে, বেশিরভাগ লোকে অর্গানাইজড। তো ইউরোপের লোকদের পাশে পাওয়া যাবে এই প্রতিবাদের সময়। যখনই ডায়াসপোরা প্রোটেস্ট হবে পৃথিবীর বিভিন্ন দেশে, কাজ হয়ে যাবে, নিউজে চলে আসবে। এবং এই অটোনমি যদি একবার পাওয়া যায়, অটোনমি থেকে কান্ট্রিও হয়ে যাওয়া যাবে, অসুবিধা হবে না। কারণ যখনই অটোনমি চলে আসবে না বালুচিস্তানের হাতে, তো ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশ কি করতে পারবে, বলবে বালুচিস্তানে আমরা একটা কালচারাল সেন্টার স্থাপন করছি। তখনও পাকিস্তানের অধীনে আছে, বালুচিস্তান দেশ হয়ে যায়নি, কিন্তু যেহেতু অটোনমাস স্টেট হয়ে গেছে, তো বালুচিস্তানের যে অটোনমাস গভর্নমেন্ট আছে তাদের সঙ্গে ভারত চুক্তি করে, অন্য কোনো দেশ চুক্তি করে কালচারাল সেন্টার স্থাপন করতে পারবে, এডুকেশনাল সেন্টার স্থাপন করতে পারবে। সেই সেন্টার দিয়ে কিভাবে কি হেল্প হয়ে যাবে ওটা বুঝে নিতে হবে, ওটা ভিডিওতে বলছি না। তো তখন খুব তাড়াতাড়ি অটোনমাস স্টেট থেকে ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হওয়ার বাকি পথটা হয়ে যাবে। হ্যাঁ, এবার স্যার 2026-এ কি হতে পারেই না, বা 27-এ? প্রবাবিলিটি লাগছে না। কোনো সাডেন চেঞ্জ হয়ে গেল, হতে পারে। বিএল এর মধ্যে এমন কোন লিডার চলে এলো যে আলাদাই ভাবে অর্গানাইজেশনাল পাওয়ার আছে, হতে পারে। হতে পারে পাকিস্তান এমন ইন্টারনাল ডামাডোলে ফেসে গেল যে বিএলএ কে আর কন্ট্রোল করতেই পারলো না, হতে পারে। হতে পারে বিএলএ চীনের সঙ্গে সমঝোতা করে নিল, ভাই তোমার তো সিপেকটা ঠিকঠাক থাকা নিয়ে দরকার, আমরা স্বাধীন দেশ হয়ে যাব, আমাদের স্বীকৃতি দাও, হেল্প করো, সিপেক থাকবে। পাকিস্তানের ওপর দিয়ে যাচ্ছিল আগে, এখন পাকিস্তানের ওপর দিয়ে এসে বাকিটা বালুচিস্তানের ওপর দিয়ে যাবে, কি অসুবিধা আছে তোমাদের? চীন সাপোর্ট দিতে পারে। সেটা কি ভারতের জন্য ভালো হবে সিপেকের সাকসেস? একদমই না। চীন ভারতের কম্পিটিটর, কিন্তু বালুচিস্তান তো ভারতের ভালো দেখবে না, ওরা তো ওদের ভালো দেখবে, খুব স্বাভাবিক। আমরা এক্সপেক্ট করবোই বা কেন যে ওরা হঠাৎ করে আমাদের ভালো দেখতে হবে? যে কোনো দেশ নিজের ন্যাশনাল ইন্টারেস্টেই চলবে। আমাদেরও কোনো ইন্টারেস্ট আছে বলে আমরা চাইছি না যে বালুচিস্তান স্বাধীন হোক পাকিস্তান থেকে। হতে পারে ইরান যদি পুরো ফল অফ ইরান হয়ে যায় এবং ইরানে আমেরিকার সমর্থিত সরকার চলে আসে, এবার ইসরায়েল বলল ইরান তো গন কেস, চলো এবার পাকিস্তানকে পালিশ করি, ইসরায়েলের টার্গেট আছেই পাকিস্তান। তো তখন আমেরিকা আর ইসরায়েল এটাই বলবে যে আফগানিস্তানের সঙ্গে বর্ডার আছে, এরকম একটা দেশকে আমাদের দরকার না, তো বালুচিস্তান মেবি দ্য অপশন, যার ইরান এবং আফগানিস্তান দুদিকেই বর্ডার আছে। তো পাকিস্তানকে তখন সাইজ করতে পারবে ইসরায়েল, যদি বালুচিস্তানের সঙ্গে আমেরিকা সেরম ডিল হয়ে যায়। এবার আমেরিকা ভারতের কম্পিটিটর, ভারতের জন্য কি সেটা ভালো না? ভালো না। কিন্তু আমি বলছি সাডেন এরকম যে কোনো চেঞ্জ হতে পারে, এবং সেই অবস্থাটার মধ্যে কি করে আমাদের দেশের জন্য বেটার কিছু খুঁজে নেওয়া যায়, সেটাই আমাদের ফরেন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের কাজ, এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের কাজ। তারা সেটাই করে সব সময়। কেন চেস বোর্ডে সবকিছু আপনার হিসেব মতো চলবে না, উল্টো দিকের যে চালটা দেওয়া হবে সেই চালটাকে দেখে আপনার পরের চাল ঠিক করতে হবে। সব আপনার মাথায় সেট হয়ে আছে, ও এই চালটাই দেবে, আমি এরপর এটাই দেবো, এমনটা তো হবে না। এবার স্যার যদি 50 বছর লেগে যায় বালুচিস্তানের স্বাধীন হতে, আমরা দেখেই যেতে পারলাম না আমাদের জীবনে, যাদের বয়স কম তারা দেখে যেতে পারবে, তাহলে স্যার কি লাভ হলো যদি এখনো 50 বছর লাগে? দেখুন লস তো কিছু নেই। বালুচিস্তান লিবারেশন আর্মি এই মুহূর্তে যা করছে, পাকিস্তানের হিউজ ফাইন্যান্সিয়াল লস, তাই না? পাকিস্তানকে তো ইনভেস্ট করে যেতে হচ্ছে বালুচিস্তান লিবারেশন আর্মিকে কন্ট্রোল করতে। পিওকে, যেটা আমাদের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট বালুচিস্তানের থেকেও, সেখানে পাকিস্তানি আর্মি কম ফোকাস করতে পারছে। পুরো ফোকাসটা তো বালুচিস্তান লিবারেশন আর্মির ওপর বা পিওকের ওপর দিতে পারছে না, ফোকাস তো ডিভাইড করে দিতে হচ্ছে, সেটা আমাদের জন্য লাভ। মিলিটারি এক্সপেন্স পাকিস্তানকে হিউজ বাড়াতে হচ্ছে, সার্ভেলেন্সের জন্য, ইন্টেলিজেন্স রিপোর্ট গ্যাদার করার জন্য। খরচ বাড়ুক পাকিস্তানের, ভালো কথা। পাকিস্তানে ইনভেস্টমেন্ট আসবেই না আর। যেখানে দুমদারাক্কা জাফর এক্সপ্রেস উড়ে যায়, সেখানে কোন শিল্পপতি ইনভেস্ট করতে যাবে? ঠিক আছে, গোটা পাকিস্তানে একটা ফিয়ার সাইকোলজি চলছে যে ভাই ট্রেনে উঠলাম, ট্রেনটা গন্তব্যে পৌঁছাবে না, বালুচিস্তান লিবারেশন আর্মি উড়িয়ে দেবে, জানি না। একটা দেশে যদি সমস্ত মানুষের মধ্যে ফিয়ার সাইকোলজি চলে,
গোটা পাকিস্তানে একটা সাসপিসিয়াস সাইকোলজি চলছে। কোনো বালোচ যদি সরকারি কোনো দপ্তরে চাকরি করছে, বাকিরা ভাবছে স্পাই নয় তো। আবার বালোচিস্তানে অন্য কোনো প্রভিন্সের কোনো লোক চাকরি করছে, মিলিটারিতে আছে, পুলিশে আছে, ব্যাংকে আছে, অন্য কোনো ডিপার্টমেন্টে আছে, সে ভাবছে আমাকে উড়িয়ে দেবে না তো। রিসোর্স ড্যামেজ করছে বালোচিস্তান লিবারেশন আর্মি পাকিস্তানের। কোন সময় ট্রেন উড়িয়ে দিচ্ছে, কোন সময় কোয়েটাতে প্যারামিলিটারি হেডকোয়ার্টার উড়িয়ে দিচ্ছে। তো যা হচ্ছে তা নেহাত কম নয়, রাইট? তো আশা করি সমস্যা, ব্লুপ্রিন্ট সাডেন কোনো চেঞ্জ হলে কোন অ্যাঙ্গেলে হতে পারে, এবং যা হচ্ছে তার ইম্প্যাক্ট স্বাধীন রাষ্ট্র না হয়েও টোটালটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ। স্কিল বাংলা চ্যানেলে প্রত্যেক দিন বাংলা ভাষায় জিও পলিটিক্সের অ্যানালিসিস এবং ডিকোড আপনারা পাবেন। তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন।